হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তড়িৎচুম্বক বর্ণালীর টপিক নিয়ে। তড়িৎচুম্বক বর্ণালী অঞ্চলটাকে তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে মোট 8টি ভাগে ভাগ করা হয়। লিখে নাও, তড়িৎ চুম্বক বর্ণালীকে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে 8টি অঞ্চলে বিভক্ত করা হয়। তোমরা তো সবাই জানো যে এই যে ক্লাসটা তোমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই প্রায় মেডিকেল ভার্সিটিতে কোশ্চেন আসতেই থাকে, একাডেমিতেও হিউজ এমসিকিউ আছে। তো আমরা এটা অঞ্চলটা পড়বো, 8টি অঞ্চলের আমরা নাম, তরঙ্গদৈর্ঘ্য এবং ব্যবহার সহ পড়বো। তাহলে সর্বপ্রথমে আমরা দেখব তড়িৎ চুম্বক অঞ্চলের নাম। তড়িৎ চুম্বক অঞ্চলের নাম। তরঙ্গদৈর্ঘ্য এবং এর ব্যবহার। তড়িৎচুম্বক অঞ্চলের নাম, তরঙ্গদৈর্ঘ্য এবং তার আমরা কি পড়বো রে ভাইয়া? ব্যবহার পড়বো, এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়ে আমরা এখন জানবো আমরা। তো দেখো, সর্বপ্রথমে আমরা দেখবো যে 1 নাম্বার হচ্ছে যে মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি এর রেঞ্জ হচ্ছে লেস দেন 0.000305 ন্যানোমিটার। 3টা জিরোর পর এর 5 থেকে এর নিচে হবে এর তরঙ্গদৈর্ঘ্য তড়িৎচুম্বক বর্ণালীর, এবং এটা কোনো ব্যবহার নাই। আমরা মহাজাগতিক রশ্মিকে সাধারণত কোনো কাজে আমাদের ব্যবহার করা হয় না। তো এই হচ্ছে সব থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি, তার আমরা নাম জানলাম। তাহলে যদি কোশ্চেন আছে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কোন অঞ্চলে, সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। এরপরে চলে আসলে ভাইয়া যে সেটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির রেঞ্জ হচ্ছে 0.0005 ন্যানোমিটার থেকে 0.01 এই ন্যানোমিটার পর্যন্ত। এর রেঞ্জ হচ্ছে 0. যেখান থেকে মানে শেষ হয়েছে 0.005 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। এর ব্যবহার আমরা সবাই জানি, গামা রশ্মি দ্বারা ক্যান্সার কোষ ধ্বংস করা। এর ব্যবহার হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করা। ক্যান্সার কোষ ধ্বংস করা। তারপর চলে আসো ভাইয়া 3 নাম্বার হচ্ছে রঞ্জন রশ্মি, যেটাকে আমরা বলতে পারি এক্স রে। এটা ছিল গামা রে, এক্স রে। এক্স এর রেঞ্জ এখানে যেটা শেষ হলো 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত। এর রেঞ্জ হচ্ছে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এক্স রে রশ্মি। আমরা এক্স রে রশ্মি কাজে ব্যবহার করা হয়ে থাকে। এক্স রে রশ্মি আমরা সাধারণত যে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের কাজে, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের কাজে। এবার দেখো ভাইয়া, আমরা রঞ্জন রশ্মি সম্পর্কে জানলাম। এবার চলে আসবো 4 নাম্বার হচ্ছে অতি বেগুনি, ইউভি, আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট এর রেঞ্জ হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত।
এর রেঞ্জ 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। এর সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে। জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে। জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে। এবার আমরা চলে আসবো 5 নম্বরে ভাইয়া। 5 নম্বর হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান অঞ্চল ভিজিবল যেটা, এটা রেঞ্জ দেখো ভাইয়া যে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। এটা সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? উদ্ভিদের সালোক সংশ্লেষণের কাজে। উদ্ভিদের সালোক সংশ্লেষণের কাজে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা সংশ্লেষণ কাজে এটা আমরা ব্যবহার করে থাকি। এবার চলে আসো ভাইয়া, সেটা হচ্ছে কি 6 নাম্বার, অবলোহিত ইংলিশে ইনফ্রারেড, সংখ্যায় বলা হয় আইআর অঞ্চল। ইনফ্রারেড বা আইআর অঞ্চল অবলোহিত, এটা দৃশ্যমান যেখান থেকে শেষ সেখান থেকে শুরু হবে 780 থেকে 1 × 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। মনে রাখবো ভাইয়া 1 × 10⁶ ন্যানোমিটার কিন্তু 1 মিলিমিটার হয়, কারণ তুমি ন্যানোমিটার মানে কি 10⁻⁹ দ্বারা গুণ করবা, 10⁻³ মিটার পাওয়া যাবে। তো 10⁻³ মিটার মানে কি বোঝায়? 1 মিলিমিটার। এটা 1 × 10⁻⁶ ন্যানোমিটার ইউজ করতে পারো, অথবা 1 মিলিমিটার। এটা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? অবলোহিত রশ্মি, এটা আমাদের কাজে অবলোহিত আইআর রশ্মি, এটা অনেকগুলো কাজ রয়েছে। রিমোট কন্ট্রোল, চিকিৎসা ক্ষেত্রে, জৈব যৌগ কার্যকরী মূলক শনাক্তকরণ। তাহলে কি কি? রিমোট কন্ট্রোলে, চিকিৎসা ক্ষেত্রে, রিমোট কন্ট্রোলে চিকিৎসা ক্ষেত্রে, জৈব যৌগ কার্যকরী মূলক শনাক্তকরণে, জৈব যৌগের কার্যকারী শনাক্তকরণে, জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে। এবার চলে আসা হচ্ছে ভাইয়া 7 নাম্বার, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে, এটা আগে বলেছি, এটা সমান 1 মিলিমিটার ভাইয়া। 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত এর রেঞ্জ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ আমরা কি কাজে ব্যবহার করে থাকি? মাইক্রোওয়েভ সাধারণত আমরা মাইক্রো ওভেন, ওয়াইফাই নেটওয়ার্ক এবং মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। মাইক্রো ওভেন, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্কে, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। এবার দেখো লাস্ট ওয়ান, 8 নম্বর অঞ্চল যেটা, সেটা রেডিও বা টেলিভিশন ওয়েভ। রেডিও বা
টেলিভিশন। রেডিও টেলিভিশনের সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কার বেশি হচ্ছে ভাইয়া? রেডিও বা টেলিভিশন ওয়েভ। রেডিও টেলিভিশনের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, সব থেকে কম হচ্ছে মহাজাগতিক রশ্মি। এখন এর রেঞ্জ হবে, এটা তোমাদের বইয়ে 1 মিনিটে থেকে দেওয়া আছে, 1 মিনিটের থেকে 10 কিলোমিটার। ভাবিও না আবার 1 মিটার ভাইয়া, এটা 1 মিনিটের থেকে, কারণ কিছু কিছু বইয়ে মাইক্রোওয়েভটাকে আউট করা হয়েছে, ওটা রেডিওর মধ্যে ফেলা হয়েছে। তবে এটার রেঞ্জ অ্যাকচুয়ালি 1 মিটার থেকে 10 কিলোমিটার হওয়া উচিত, কিন্তু আমাদের বইয়ের সেক্ষেত্রে দেওয়া আছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত। ওকে ফাইন। এই রেডিও ওয়েভ কি কাজে ব্যবহার করা থাকে? রেডিও ওয়েভ আমরা ব্যবহার করি রেডিও বা টেলিভিশন ওয়েভ রেডিও বা টেলিভিশনে এবং এমআরআই সব থেকে বেশি ব্যবহার হয় এমআরআই মেশিনে। এটা প্রচুর কোশ্চেন আছে। এমআরআই মেশিনে সাধারণত কোন ওয়েভ ব্যবহার করা হয়? এমআরআই মেশিনে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকি। এমআরআই মেশিনে কি ব্যবহার করে থাকি? রেডিও বা টেলিভিশন ওয়েভ ব্যবহার করে থাকি। তাহলে তড়িৎচুম্বক বর্ণালীকে তড়িৎচুম্বক তরঙ্গদৈর্ঘ্য 8টি অঞ্চলে বিভক্ত করা হয়। 8টি অঞ্চল কি? তাহলে সবথেকে ছোট হচ্ছে মহাজাগতিক, আর সবথেকে বেশি হচ্ছে রেডিও ওয়েভ। এখন কথা হচ্ছে এটা আমরা মনে রাখবো কিভাবে? আমি যেটা ছন্দ, একটা ছোট্ট ছন্দ আমি ইউজ করি, তোমরা সেটা যদি ভালো লাগে করতে পারো, যে মাগার অতি দৃশ্য অবমায় রে। আমরা বলি কি? মাগার অতি দৃশ্য অবমায় রে। মাগার অতি দৃশ্য অবমায় রে। এখন একটা জিনিস মনে রাখবো, যার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি তার শক্তির মাত্রা সব থেকে কি হবে? কম। এবং তার রেডিও প্রশ্ন আছে সব থেকে শক্তির মাত্রা কম কার? রেডিও। অপশনে যদি রেডিও না থাকে তাহলে মানতে হবে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ না থাকলে অবলোহিত, কারণ যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার শক্তির মাত্রা কম, তার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কম। তোমরা এত কিছু মনে না রেখে আমি সহজ একটা টেকনিক তোমাদের আমি বলতে পারি ভাইয়া। তোমরা খালি এটাই মনে রাখবা, ই সমানুপাতিক 1/λ সমানুপাতিক নিউ বার। এই জিনিসটা মনে রাখবা ভাইয়া। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা সবাই ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, যা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ সংখ্যা এভরিথিং ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, মহাজাগতিক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, তাহলে ওই অঞ্চলে শক্তি সব থেকে বেশি, ওই অঞ্চলের কম্পাঙ্ক সব থেকে বেশি, ওই অঞ্চলের তরঙ্গ সংখ্যা কম। রেডিও ওয়েভে তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ার কারণে তার শক্তি সব থেকে কম ওই অঞ্চলে, তার কম্পাঙ্ক সব থেকে কি হচ্ছে? কম, এবং হচ্ছে কি? তরঙ্গ সংখ্যাও কম। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে একটা জিনিস মনে রেখে, এই জিনিসটা মনে রেখে ছকের সাথে কার কি আমরা সহজে একটা এমসিকিউ করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভিত্তিতে বিভিন্ন বর্ণ। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের ভিত্তিতে বিভিন্ন বর্ণ। দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে বর্ণ সমূহ। আমাদের এই যে 380 থেকে 780, যে 300 থেকে 780 অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে আমরা 7টা বর্ণ দেখতে পাই। এই 7টি বর্ণের জন্য আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা কোন বর্ণ পেয়ে থাকি সেই বিষয়টা আমরা আজকে দেখবো। এবং খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আছে, কোন অঞ্চল মানে কোন কালারের জন্য কোন বর্ণ পেয়ে থাকি এবং কোন বর্ণের শক্তি বেশি। আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য জানলে বুঝতে পারবো যে কোন বর্ণের শক্তি বেশি হবে, কোন বর্ণের ফ্রিকোয়েন্সি বেশি হবে, বা কোন বর্ণের তরঙ্গ সংখ্যা কম হবে, বেশি হবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। আশা রাখি এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমাদের মাথায় রাখবা এই টপিকটি ছিল 100%। আমি মনে করি এটা 100% টপিক, তুই মাস্ট বি ভাইয়া কমন পাবাই। এই যে এখন যেটা করবো ছক, সেটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমরা, এটাও ছন্দ আমরা পড়বো। বে নি আ স হ
কলা। ইংলিশে বলা হয় এটাকে, দেখো ভাইয়া, VIBGYOR, ইংলিশে বলা হয় ভিপ গাই ওর, ভিপ গাই ওর। আর বাংলায় বলা হয় বে নিয়ে আসা ও কলা। বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, সবচেয়ে তরঙ্গ কম হচ্ছে বেগুনি অঞ্চলে। ইংলিশে বেগুনি হচ্ছে ভায়োলেট, ভায়োলেট থেকে বেগুনি এসছে। আর নীলে ইংলিশ হচ্ছে ইন্ডিগো, ইন্ডিগোর আই, ইন্ডিগো মানে হচ্ছে নীল। তো দেখো বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার, 380 থেকে 424 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের বেগুনি বর্ণের বর্ণ। তারপরে নীলের বর্ণ হচ্ছে 425 থেকে 450 ন্যানোমিটার, এটা নীল। আতে হচ্ছে আসমানি বর্ণ, আসমানি ইংলিশ হচ্ছে ব্লু। আসমানির রেঞ্জ হচ্ছে 450 থেকে শুরু করে 500 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ভাইয়া আসমানি। 450 থেকে 500 পর্যন্ত হচ্ছে আসমানি। জিতে হচ্ছে গ্রিন, আর বাংলায় হচ্ছে সবুজ বর্ণ। সবুজ বর্ণের রেঞ্জ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, 500 থেকে 575 ন্যানোমিটার। এবং হচ্ছে দেখো হতে হচ্ছে ইয়েলো, হলুদ। হলুদ বর্ণের রেঞ্জ হচ্ছে ভাইয়া 575 থেকে শুরু করে 590 ন্যানোমিটার, 575 থেকে শুরু করে 590 ন্যানোমিটার। কতে হচ্ছে কমলা, আর ইংলিশে অরেঞ্জ, এটা হচ্ছে কমলা, অরেঞ্জ। এখন হচ্ছে কমলা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 590 থেকে শুরু করে ভাইয়া 647 ন্যানোমিটার পর্যন্ত। রেঞ্জ তোমাদের ছোটস্থ মুখস্থ রাখতে হবে, এবং এখান থেকে এমসিকিউ মাস্ট বি আছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলবে এটা কোন বর্ণের মধ্যে পড়ে, এবং কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, সবথেকে বেগুনি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তির মাত্রা কি হবে রে ভাইয়া? বেশি। তাহলে সবচেয়ে কোন কালারের শক্তি বেশি? বেগুনি। এবার চলে আসো লাল। লতে হচ্ছে লাল, ইংলিশে রেড, লাল বর্ণ। লাল বর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি 687 থেকে 780 ন্যানোমিটার। এই জন্য লাল আলো দূর থেকে দেখা যায়, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কি রে ভাইয়া? বেশি। তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি মাত্রা কি কম। যদি কোশ্চেন আসে কোন বর্ণের শক্তি সব থেকে কম, সেটা হচ্ছে লাল, এবং কোন বর্ণের শক্তি সব থেকে বেশি, সেটা হচ্ছে বেগুনি। অপশানে যেভাবে সাজানো থাকবে বে নিয়ে আসা হোক বলা, সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। এবং অপশনে যদি লাল না থাকে তাহলে কমলা অ্যান্সার হবে, কমলা না থাকলে কি হবে? এদিক থেকে হলুদ হবে। মানে রেঞ্জটা ধীরে ধীরে বাড়বে। তোমাকে এটা মনে রাখতে হবে ভাইয়া, হিউজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এবং অনেক সময় ম্যাথের কোশ্চেনে কালার চলে আসে, আমরা যখন ম্যাথগুলো শিখবো তখন ওখান থেকে কোনটা কি কালার আসবে সেটা তোমাদেরকে বলতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এই হচ্ছে আমাদের তড়িৎচুম্বক বর্ণালী, যে 7টি রং পড়ে, 7টি রঙের তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা বর্ণগুলো চিনলাম। এবার আমাদের যেটা ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে ভাইয়া এই তড়িৎচুম্বক বর্ণালী অঞ্চলটাকে শক্তি শোষণ বিকিরণের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করা হয়। তড়িৎচুম্বক বর্ণালীকে শক্তি শোষণ বিকিরণের ভিত্তিতে তড়িৎ চুম্বক বর্ণালী অঞ্চলকে শক্তির শোষণ ও বিকিরণের ভিত্তিতে দুটি অঞ্চলে বিভক্ত করা হয়।
শক্তি শোষণ ও বিকিরণের ভিত্তিতে তড়িৎচুম্বক প্রণালী অঞ্চলকে দুটি ভাগে বিভক্ত করা হয়, দুটি অঞ্চল বিভক্ত করা হয়। এক, শোষণ বর্ণালী, এটা হচ্ছে বলা হয় অন্ধকার বর্ণালী, কারণ যখন কোনো আলো শোষণ করে অন্ধকার বর্ণালী। কারণ এই যে এই বোর্ডটা তোমরা কালো দেখতে পাচ্ছ না ভাইয়া, এখানে আমার যে আলোগুলো আছে এই আলোগুলো সে শোষণ করে নিচ্ছে, তাই এটা হচ্ছে অন্ধকার বর্ণালী। ইংলিশে বলা হয় ডার্ক স্পেকট্রাম, ডার্ক স্পেকট্রাম। 2 নম্বর দেখো বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী অঞ্চলকে এটা বলা হয় উজ্জ্বল বর্ণালী, উজ্জ্বল বর্ণালী, লাইট স্পেকট্রাম, লাইট স্পেকট্রাম। তাহলে এটা হচ্ছে কি দেখো অন্ধকার বর্ণালী ডার্ক স্পেকট্রাম, আর হচ্ছে বিকিরণ বর্ণালী লাইট স্পেকট্রাম। তাহলে এই হচ্ছে আমাদের দুই ধরনের, এটা হচ্ছে কি উজ্জ্বল সব বিকিরণ বর্ণালী। তাহলে আমাদের যত পড়াশোনা আছে ভাইয়া সবকিছু হচ্ছে বিকিরণ বর্ণালী কেন্দ্রিক। আমাদের পড়াশোনা হবে কি বর্ণালী কেন্দ্রিক ভাইয়া? বিকিরণ বর্ণালী কেন্দ্রিক। আমাদের এটা হচ্ছে আমাদের মেইনলি আজকের পড়াশোনা। তাহলে আমাদের বিকিরণ বর্ণালী সম্পর্কে পড়াশোনা করব। তাহলে এই পর্যায়ে আমাদের যেটা কাজ করতে হবে সর্বপ্রথম তোমরা দেখো যে আমরা পড়বো হাইড্রোজেন বর্ণালী মিতি। আমাদের টপিক আজকে হচ্ছে হাইড্রোজেন বর্ণালী মিতি। হাইড্রোজেন বর্ণালী মিতি। তাহলে লক্ষ্য করো যে হাইড্রোজেন বর্ণালী মিতি আমরা কোনটুক কিভাবে কি পড়বো। তাহলে আমরা আগে বলেছি আমরা যা পড়বো সব বিকিরণ বর্ণালী। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি স্তরে যাওয়ার পর শক্তি বিকিরণ করে যখন নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে তখন বিভিন্ন বর্ণ দেখা যায়, আর এটাকে বলা হয় হাইড্রোজেন বর্ণালী মিতি। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গিয়ে পুনরায় শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসলে বর্ণালী সৃষ্টি করে। একে বলা হয় হাইড্রোজেন বর্ণালী, একে হাইড্রোজেন বর্ণালী বলে। কারণ হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটাকে তুমি যখন শক্তি শোষণ করবা সে 1 নম্বর শক্তি স্তর থেকে লাফিয়ে তার উচ্চতর কোনো একটা শক্তি স্তরে যায়। যখন এটা শোষণ বর্ণালী, এখানে বর্ণ দেখতে পাওয়া যাবে না। যখন সে উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তির যে বিকিরণের মাধ্যমে আমরা বিভিন্ন কালার ও বর্ণ দেখতে পাই। একে বলা হয় হাইড্রোজেন বর্ণালী। একে কি বলে? হাইড্রোজেন বর্ণালী। আমরা হাইড্রোজেন বর্ণালী সম্পর্কে আলোচনা করবো এখন তোমাদের মাঝে। আচ্ছা কি বুঝতে পারো? দেখো যে আমরা যদি এগুলো হাইড্রোজেনের কক্ষপথ ধরি, আমরা কক্ষপথ আকারে এভাবে আঁকবো আমরা, তাহলে সুবিধা হয় তোমাদের বোঝানোর স্বার্থে। মানে বৃত্তকার কক্ষপথ থেকে আমরা লম্বা লম্বা ভাবে দাগ টেনে দিলাম, এগুলো মনে করে একটা হাইড্রোজেন পরমাণু কক্ষপথ। আচ্ছা, এগুলো যদি হাইড্রোজেন পরমাণু কক্ষপথ হয়ে থাকে তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা এখন লক্ষ্য করো যে এগুলো হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভাইয়া কক্ষপথ। আচ্ছা চল, এগুলো যদি হাইড্রোজেন পরমাণু কক্ষপথ হয়ে থাকে তাহলে আমরা যদি ধরলাম এটা হচ্ছে n সমান ভাইয়া 1,
তাহলে এটা n সমান ভাইয়া 2, n সমান 3, n সমান 4, n সমান 5, n সমান 6, n সমান 7, 8, 9, 10। ধরো আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু কক্ষপথ অসংখ্য, তাহলে হাইড্রোজেন পরমাণু কক্ষপথ কিন্তু অসংখ্য রয়েছে। ঠিক আমরা 1 নম্বর কক্ষপথ ইলেকট্রনটা পাই তাই, কারণ যদি হাইড্রোজেন পরমাণু কক্ষপথ অসংখ্য না হতো তাহলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি কখনোই তার শক্তি শোষণ করে তার নিম্নতর শক্তি স্তর থেকে তার উচ্চতর শক্তি স্তর যেতে পারতো না। যেহেতু হাইড্রোজেন পরমাণু বাকি কক্ষপথগুলো ফাঁকা পড়ে আছে, উপর কক্ষপথগুলো, সেই শক্তি শোষণ ওই ইলেকট্রনটি শক্তি শোষণ করে তার নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে চলে যায়। আর এই যে উচ্চতর শক্তি স্তরে চলে যাওয়ার সময় সে শক্তি শোষণ করেছে, যখন সে উচ্চতর শক্তি স্তর থেকে পুনরায় ফিরে আসে তখন সে শক্তি বিকিরণ করে। আর এই বিকিরণিত শক্তি তরঙ্গদৈর্ঘ্য যদি তরঙ্গদৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তখনই আমরা বর্ণ দেখতে পাই, দ্যাটস কল বর্ণালী বলা হয় এটাকে। কারণ আমরা জানি একমাত্র 380 থেকে 780 তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জটা আমাদের দৃশ্যমান, এর বাইরেও আমরা দেখতে পাই না, এর কমও দেখতে পাই না, বেশিও দেখতে পাই না। আমরা একটু আগে রেঞ্জ দেখলাম যখন 8টা অঞ্চলে, তার মধ্যে দৃশ্যমান একটা ছিল, সেটা হচ্ছে কি দৃশ্যমান অঞ্চল, এটা রেঞ্জ ছিল 380 থেকে 780 ন্যানোমিটার। তো পয়েন্টে আসো যে আমরা যেহেতু বিকিরণ বর্ণালী পড়বো, তাহলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি সবসময় দেখো 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা কোথা থেকে আসতে পারে, তোমরা সবাই জানো, সবসময় উপর থেকে আসবে, 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, আমাদের 10 থেকে আসতে পারে। যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি 1 নম্বর কক্ষপথে আসে, তাকে বলা হয় লাইমেন সিরিজ। কি সিরিজ বলা হয় রে ভাইয়া? লাইমেন সিরিজ। কি সিরিজ? লাইমেন সিরিজ বলে, এটাকে লাইমেন সিরিজ বলে। যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি আমার কয় নম্বর কক্ষপথে আসে ভাইয়া? 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা নেমে আসে। তো 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কোথা থেকে আসতে পারে? আমরা সবসময় বলেছি যা পড়বো বিকিরণ বর্ণালী, কারণ ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। তাহলে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে আসতে পারে কোথা থেকে, সবাই জানো বলো তো ভাইয়া? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, আমাদের 7 থেকে আসতে পারে, আমাদের 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, 10 থেকে আসতে পারে। তো এই যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভরিথিং কক্ষপথ থেকে আসতে পারে। যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি ঠিক 2 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে ওই সিরিজের নাম হচ্ছে ভাইয়া বামার সিরিজ। কি সিরিজ রে ভাইয়া? বামার সিরিজ। এই সিরিজের নাম হচ্ছে ভাইয়া বামার সিরিজ। এখন আমাদের কথা হচ্ছে কি, যে ইলেকট্রনটা যদি 2 নম্বর কক্ষপথে আসে তাহলে বামার সিরিজ বলতেছি। তাহলে যদি ইলেকট্রনটা ভাইয়া 3 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো ভাইয়া 3 নম্বর কক্ষপথে নেমে আসতে পারে, কোথা থেকে আসতে পারে? দেখো তো 4 থেকে আসতে পারে, আমরা সবাই জানি। 5 থেকে আসতে পারে, কারণ সবসময় উপর থেকে আসবে, কারণ এটা বিকিরণ বর্ণালী। সে 3 নম্বর আসতে পারে কি 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, এবং দেখো 9 থেকে আসতে পারে, এবং ইভেন কি 10 থেকে আসতে পারে। তো এখানে দেখো 10 থেকে আসতে পারে। তো 3 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন নেমে আসে, তাকে বলা হয় প্যাস চেন সিরিজ। কি সিরিজ রে ভাইয়া? প্যাস চেন সিরিজ। যদি ইলেকট্রনটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি উপর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে ওই সিরিজের নাম দেওয়া হয়েছে প্যাস চেন সিরিজ। এবং দেখো যদি ইলেকট্রনটি আমাদের চতুর্থ কক্ষপথে নেমে আসে, সে কোথা থেকে আসতে পারে? 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, সে 10 থেকে আসতে পারে। যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে নেমে আসে, তাহলে তাকে বলা হয় ব্রাকেট সিরিজ। কি সিরিজ রে ভাইয়া? ব্রাকেট সিরিজ। এখন তুমি দেখো ভাইয়া, যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি আমাদের পঞ্চম কক্ষপথে নেমে আসে, তো কোথা থেকে আসতে পারে? দেখো সবাই, ষষ্ঠ থেকে আসতে পারে, সপ্তম থেকে আসতে পারে, অষ্টম, নবম এবং দশম থেকে আসতে পারে। তো দেখো পঞ্চম কক্ষপথে আসলে তাকে বলা হয় ফ্রন্ট বা ফ্রন্ট সিরিজ। ফ্রন্ট বা কোন বই আছে ফ্রন্ট, কোন বই আছে ফ্রন্ট, এটাকে বলা হয় ফ্রন্ট বা ফ্রন্ট সিরিজ। ফ্রন্ট বা ফ্রন্ট সিরিজ। 6 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে আসতে পারে কোথা থেকে? দেখো তো 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, 10 থেকে আসতে পারে। তো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন 6 নম্বর কক্ষপথে নেমে আসতে পারে। তো 6 নম্বর কক্ষপথে যদি নেমে আসে, তাকে বলা হয় যে হ্যামফ্রেস।
না হচ্ছে হ্যামফ্রি সিরিজ। তাহলে আমাদের মোট 6টা সিরিজ রয়েছে। তো এই হচ্ছে দেখো বর্ণালী সিরিজ। যদি ইলেকট্রনটি 1 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে লাইম্যান সিরিজ, 2 নম্বর কক্ষপথে নেমে আসলে সেটা হলো বামার সিরিজ, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বিকিরণ করে নেমে আসে ইলেকট্রনটি তাহলে তাকে বলা হয় প্যাসেন সিরিজ, এবং 4 নম্বর কক্ষপথে নেমে আসে তাকে ব্র্যাকেট সিরিজ, 5 নম্বর কক্ষপথে নেমে আসে তাকে বলা হয় ফ্রুন্ট সিরিজ, এবং 6 নম্বর কক্ষপথে নেমে আসে তাকে বলা হয় কি হ্যামফ্রি সিরিজ। আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে। এদের মধ্যে শুধুমাত্র বামার সিরিজটি ভাইয়া দৃশ্যমান, হেভি ইম্পর্টেন্ট, শুধু বামার সিরিজটি দৃশ্যমান। তাহলে আমাদের দেখো অঞ্চল যেটা পড়লাম আমরা একটু আগে, যে তোমরা লক্ষ্য করো এখানে এই অঞ্চলটা দৃশ্যমান, দৃশ্যমানের যে ছোট তরঙ্গদৈর্ঘ্য এগুলো ছিল ইউভি। দেখো দৃশ্যমানের থেকে ছোট কে ইউভি মানে নিচে, আর দৃশ্যমানের উপরে যারা বড় তরঙ্গদৈর্ঘ্য তারা ছিল কি আইআর। এই দুটো অঞ্চল মনে রাখবা। দেখো দৃশ্যমানের থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এই দেখো 380 থেকে ছোট হলে কি 300 কি 80 ছোট পড়ছে 10 থেকে 380, এবং 780 বড় কে পড়ছে দেখো তো অবলোহিত। তাহলে এই জায়গাটাতে তোমরা একটু লক্ষ্য করো ভাইয়া, যে এটা যেহেতু দৃশ্যমান তাহলে দৃশ্যমানের নিচে ছোটটা হচ্ছে ইউভি, আর ইউভি হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে দৃশ্যমান দেখো দৃশ্যমান কি বামারটা দৃশ্যমান না ভাইয়া, তো বামারের নিচে সিরিজ কে লাইম্যান, তার চেয়ে ছোট, আর দৃশ্যমান তার ছোট তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কি রে ভাইয়া ইউভি। দেখো বামার উপরে গুলো কি বড়, তাহলে এই অঞ্চলগুলোকে বলা হয় আয়ার অঞ্চল, এই অঞ্চলগুলো বলা হয় আয়ার অঞ্চল। এমসিকিউ আছে প্রচুর ভাইয়া, যে কোন অঞ্চলটি আয়ার এর মধ্যে পড়ে, কোন অঞ্চলটি দৃশ্যমান, কোন সিরিজটি হচ্ছে ইউভি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। শুধু বামারটা দৃশ্যমান, দৃশ্যমানের নিচে হচ্ছে লাইম্যান সিরিজ ইউভি, আর দেখো বামার সিরিজের উপরে হচ্ছে কি প্যাসেন ব্র্যাকেট ফ্রুন্ট এবং কি হ্যামফ্রিস, এটা হচ্ছে আমাদের আয়ার অঞ্চলের মধ্যে পড়ে। আশা রাখি তোমরা সিরিজ সম্পর্কে বুঝতে পেরেছো, কোন কক্ষপথে কোনটি আসলে সেটা কোন সিরিজের মধ্যে পড়ে সেটা তোমরা ধারণা পাইছো। এখন আমাদের কথা হচ্ছে কি, যে এই যে হাইড্রোজেন পরমাণুর আমরা যে বর্ণালী সিরিজগুলো পাইতেছি, আমরা এটাকে গাণিতিক ভাবে একটা সূত্র নিয়ে আসবো, যে ম্যাথমেটিক্যাল হিসাব করার জন্য যে কোন সিরিজে কি আসলে তার তরঙ্গদৈর্ঘ্য কত হতে পারে। এই জন্য আমরা ইকুয়েশন শিখব। দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তির বিকিরণ, ইলেকট্রনের শক্তির কি বিকিরণ, শক্তি বিকিরণকে আমরা প্রকাশ করতে পারি কি দেয় ডেলি সমান কি রে ভাইয়া E2 - E1। ডেলি সমান আমরা সবাই জানি E2 - কি E1। তো ডেলি সমান তোমরা এটাও জানো, বা hc বাই ল্যামডা। তোমরা ডেলি সমান কি জানো ভাইয়া hc বাই ল্যামডা। আচ্ছা যদি hc বাই ল্যামডা হয় এবং E2 এর মান তোমাদের শিখাইছি, দেখো লক্ষ্য করো E সমান -2 পাই E স্কয়ার m z স্কয়ার e⁴ ডিভাইড বাই n স্কয়ার h স্কয়ার। তোমাদের E এর মান এটা পড়াইছি। তো E2 যদি আসে তাহলে E পরমাণু কক্ষপথের জন্য এটা 2 নাম্বার, তাহলে আমরা চাইলে সমীকরণটি এভাবে লিখতে পারি -2 পাই স্কয়ার m z স্কয়ার e⁴ ডিভাইড বাই n2 স্কয়ার h স্কয়ার। আবার মাইনাস সূত্রে মাইনাস দিয়ে আবার এখানে লিখবো মাইনাস এর E1 এর জন্য 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ডিভাইড বাই E1 স্কয়ার মাইনাস h স্কয়ার। তোমরা সবাই জানো ভাইয়া এখানকার মাইনাস এখানকার মাইনাস 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 কি হয়ে যাবে রে ভাইয়া প্লাস। যদি প্লাস হয়ে যায় তাহলে hc বাই ল্যামডা সমান দেখো মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ডিভাইড বাই n2 স্কয়ার h স্কয়ার প্লাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ডিভাইড বাই n1 স্কয়ার h স্কয়ার। এখন তুমি দেখো ভাইয়া আমরা সবাই এটা জানি যে এই জায়গাতে এটা প্লাস পাইছি এটা মাইনাস পাইছি, প্লাসটা সামনে নিয়ে আসবো আর মাইনাসটা পরে নিয়ে যেতে পারি। আচ্ছা যদি নিয়ে যায় তাহলে কি হতে পারে দেখো ভাইয়া hc বাই ল্যামডা সমান 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ডিভাইড বাই n2 স্কয়ার h স্কয়ার মাইনাস 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴ ডিভাইড বাই n1 স্কয়ার h স্কয়ার। এই পুরো ফরম্যাটে আমরা 2 পাই স্কয়ার mz স্কয়ার e⁴
এখানে কি তুমি লক্ষ্য করো এই দুইটা এর মধ্যে আমরা জেড জেড n2 বাদে বাকি সবগুলো কমন আছে। তো আমরা কমন যদি নিয়ে নিই ভাইয়া, দেখো তো hc বাই ল্যামডা 2 পাই m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই h স্কয়ার ইনটু আমি 1 বাই নিলাম n2 স্কয়ার মাইনাস 1 বাই নিলাম n1 স্কয়ার। এই যে z স্কয়ার আছে না, এই জেডটাও কমন নিতে পারি, এটাও কমন আছে, বাট এই কমনটা আমি বাইরের দিকে নিলাম, ওই জন্য এটা ঘিরে রেখেছিলাম। শুধু n2 আর n1টা আনকমন, বাট আমরা 2 পাই m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই h স্কয়ার বাইরে কমন নিলাম এদিকে বাম দিকে, তা থাকছে n1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, আর এই z স্কয়ারটা কমনটা আমরা বাইরে নিলাম। ওকে ফাইন, তোমরা আসলে কি বিষয়টা বুঝতে পেরেছো? এবার দেখো ভাইয়া আমরা কি লিখতে পারি, 1 বাই ল্যামডা রেখে দিলাম, এখানে পাবো কি 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই h পাশে পাঠিয়ে দিলাম, তাহলে h কিউব c হয়, h যদি পাশে চলে আসে উপর বাম থেকে ডানে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে h কিউব হবে আর c থাকছে কমন 1 বাই তাহলে n2 স্কয়ার মাইনাস 1 বাই n1 স্কয়ার ইনটু z স্কয়ার, বা 1 বাই ল্যামডা সমান এইটা সমান সমান ভাইয়া আর এইচ, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। এটা সমান সমান বলা হয় আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক। এই পুরো মানটা ধ্রুবক মান, দেখো 2 পাই m এগুলো সব ফিক্সড মান, পাই এর মান ফিক্সড, m ইলেকট্রনের ভর, e ইলেকট্রনের চার্জ, এখানে h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, সবগুলো ফিক্সড মান, এটাকে প্রকাশ করছে আর এইচ দ্বারা। তাহলে 1 বাই আর এইচ 1 বাই n2 স্কয়ার মাইনাস 1 বাই n1 স্কয়ার ইনটু z স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইয়া সূত্র, যাকে আমরা পাওয়ার জন্য তখন থেকে পরিশ্রম করছিলাম। এই সূত্রটা হচ্ছে মেইনলি আমাদের এই যে তড়িৎচুম্বক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য শক্তি নির্ণয়ের সূত্র, যে n2 n1 কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে সেই বিষয়টা আমরা এখন জানবো। তোমরা আসলে কি বিষয়টা বুঝতে পেরেছো? সূত্র কি 1 বাই ল্যামডা সমান rh ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই ইনটু z স্কয়ার। তাহলে এখানে কোনটা দ্বারা কি বোঝায় তোমরা একটু লক্ষ্য করো, এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ভাই তুমি যদি আগের সূত্র প্রতিপাদনটা ভুলে যাও তাও চলবে, সূত্রটা শুধু মনে রাখতে হবে। এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এই আরএইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এই মানটা তোমরা হিসাব করলে পাবা, সবগুলো মান যদি বসায় দাও এটার আরএইচ সমান 10 9 6 7 8 পার সেন্টিমিটার। যারা মোবাইল নাম্বার মুছতে ভালো তারা মনে রাখতে পারো 10 96 78, অথবা তোমরা যারা মোবাইল নাম্বার মুছতে ভালোবাসো না তারা টেকনিক দিতে পারো 6 7 8 9 10। আমাদের মোটে এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে 10 9 লিখব, 10 9 কমবে, তারপর এদিকে বাড়বে, দেখো 6 7 8, এরকম মনে রাখতে পারো, 10 9 কমলো, তারপর 6 7 8 বাড়তে থাকলো। এটা হচ্ছে পার সেন্টিমিটারে আমরা পাই গেলাম রিডবার্গ ধ্রুবক আরএইচ। এখানে n1 আর n2 কি? n1 আমরা সবাই জানি ইলেকট্রন সব সময় উপর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে, কারণ e2 e1, e2 হচ্ছে বড় কক্ষপথ আর e1 ছোট। তাহলে এখানে n1 যেখানে ইলেকট্রন নেমে আসবে, কারণ সব সময় ইলেকট্রন আমরা যা পড়বো ভাইয়া বিকিরণ বর্ণালী, সো যখন বিকিরণ বর্ণালী পড়বো তো ইলেকট্রনটা মাস্ট বি উপর কক্ষপথ থেকে ঠিক নিম্নতর কক্ষপথে নেমে আসবে। যখন ইলেকট্রন উপর কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসবে তাহলে ছোট কক্ষপথটা হচ্ছে n1 আর বড় কক্ষপথ হচ্ছে n2। মনে রাখার সহজ উপায় হচ্ছে n1 1 ছোট, n2 2 বড়, তাহলে 1 1 ছোট তাহলে ছোট কক্ষপথ হবে n1, আর 2 বড় তাহলে বড় কক্ষপথ হবে n1, অথবা n1 যেখানে ইলেকট্রন নেমে আসে, কারণ সব সময় আমরা বিকিরণ বর্ণালী ইলেকট্রন তার উপর কক্ষপথ থেকে ঠিক নিম্ন কক্ষপথে নেমে আসে। যখন ইলেকট্রনটি তার নিম্ন কক্ষপথে নেমে আসে তাহলে এটা হচ্ছে n1। তাহলে বলতে পারি কি, যেখানে ইলেকট্রন নেমে আসে n2 কি, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে রাখতে পারো নিম্ন কক্ষপথ, এখানে তোমরা লিখে রাখতে পারো নিম্ন কক্ষপথ। তাহলে ছোট এটা হচ্ছে নিম্ন কক্ষপথ n2, যেখান থেকে ইলেকট্রন নেমে আসে। n2 হচ্ছে যেখান থেকে ইলেকট্রন নেমে আসে, এটা হচ্ছে যেখান থেকে ইলেকট্রন নেমে আসে, এটা হচ্ছে ছোট এটা নিম্ন কক্ষপথ ছিল, এটা হচ্ছে বড় কক্ষপথ, এটা হচ্ছে বড় কক্ষপথ। নিম্ন কক্ষপথটা হচ্ছে n1 আর উচ্চ বা বড় কক্ষপথটা হচ্ছে n2। তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আরএইচ রিডবার্গ ধ্রুবক 10 9 6 7 8 পার সেন্টিমিটার, n1 যেখানে ইলেকট্রন নেমে আসে তার নিম্ন কক্ষপথ,
N2 যেখান থেকে ইলেকট্রন নেমে আসে বা উচ্চ বা বড় কক্ষপথ। আসলে কি কোনটা দ্বারা কি বোঝায়? N1 ছোট ছোট কক্ষপথ, N2 বড় বড় কক্ষপথ। তাহলে আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা ইলেকট্রন কোন কক্ষপথে কোন কক্ষপথে নেমে আসে সেখান থেকে আমরা এটা বের করে ফেলতে আশা রাখি পারবো। এবার আমাদের যে প্রশ্নটা হচ্ছে ভাইয়া তোমাদের কাছে, বা তোমাদের যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া আচ্ছা আমরা তো এই সূত্রটা পাইলাম, তো আমরা একটু আগে সিরিজ পড়ালাম, তো সিরিজ উল্লেখ থাকলে কিভাবে আমরা কি বের করতে পারবো? তো একটা জিনিস নোট দ্য পয়েন্ট, মনে রাখবা, নোট করে লিখে নাও, সিরিজ উল্লেখ থাকলে N1 ফিক্সড। কারণ তুমি দেখো আমরা যখন এখানে পড়াই তোমরা এই যে লক্ষ্য করো, যখন ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসে, যেখানে ইলেকট্রন নেমে আসবে যে অঞ্চলটা, ওটার নাম দিয়েছে সিরিজের নাম। মানে যেখানে ইলেকট্রন নেমে আসবে, যদি ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে নেমে আসে সেই সিরিজের নাম দিয়েছে লাইম্যান সিরিজ। যদি ইলেকট্রনটা ঠিক 2 নম্বর কক্ষপথে নেমে আসে, তাহলে আমরা নাম দিয়েছি কি? বামার সিরিজ। তার মানেটা বুঝো, ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথ থেকে ঠিক নিম্নতর কক্ষপথে নেমে আসবে, ওই নিম্ন কক্ষপথের নামটা সিরিজ নাম উল্লেখ করা হচ্ছে। তাহলে বুঝে নিবা ভাইয়া, যদি ম্যাথে সিরিজ উল্লেখ থাকে তাহলে সেটা N1 ফিক্সড। কি উল্লেখ থাকলে? সিরিজ উল্লেখ থাকলে N1 ফিক্সড। কারণ আমরা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করার সময় আমরা ওই ইলেকট্রনটা যখন তার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে নেমে আসবে, তার শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তির মান হিসাব করতে চাই। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো, যখন তোমার সিরিজ উল্লেখ থাকবে, তাহলে নোট দা পয়েন্ট, সিরিজ উল্লেখ থাকলে N1 ফিক্সড। তাহলে সিরিজ উল্লেখ থাকলে কি বলা হলো ভাইয়া? N1 ফিক্সড। সিরিজ উল্লেখ থাকলে কি ফিক্সড করতে হবে ভাইয়া? N1টাকে আমাদের ফিক্সড করে নিতে হবে। আচ্ছা, N1 যদি ফিক্সড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? আমরা একটা ছন্দ পড়বো, আসলে কিছু সুন্দর হয়ে বুঝে যাবা। লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। লাইলি বলল প্রেম বোকামির ফল হয়। লাইলি প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। লাইলি প্রেম করে ছ্যাঁকা খাওয়ার পর তখন আফসোস করছে যে হাই হাই, প্রেম একটা বোকামির একটা কি ছিল? ফল ছিল। তাহলে ছন্দটা হচ্ছে লাইলি বলল প্রেম বোকামির ফল হাই। লাইলিতে হচ্ছে ভাইয়া লাইম্যান সিরিজ, বলল তো হচ্ছে বামা সিরিজ, প্রেম হচ্ছে প্যাসচেন সিরিজ, বোকামি হচ্ছে এই যে আমাদের বেশি গ্রামার লাগে বলো আর বোকামি, মানে ব্রামার আর ব্র্যাকেট। এই জন্য ছন্দটার মধ্যে বোকা দিয়েছি, বোকাটা পরে আছে বললোতে বামার, আর বোকাতে হচ্ছে ব্র্যাকেট, বানানে ব্র্যাক করা আছে না, ওই জন্য ব্র্যাকেট। এইভাবে ছন্দটা করা হয়েছে আমাদের, ব্র্যাকেট সিরিজ। ফলে হচ্ছে ফ্রুন্ট সিরিজ, হাইতে হচ্ছে হ্যামফ্রিস সিরিজ। লাইলি বলল প্রেম বোকামির ফল হাই, লাইম্যান বামার প্যাসচেন ব্র্যাকেট ফ্রুট এবং হচ্ছে হ্যামফ্রিস সিরিজ। এবার আমাদের যে কাজটা করতে হবে যে N1 এর মান কত, তাহলে বামার সিরিজে N1 সমান 1 হয়। লাইম্যান সিরিজে N1 সমান কত হবে ভাইয়া? 1 লাইম্যান। কারণ আগে বলেছি সিরিজ উল্লেখ থাকলে N1 ফিক্সড। লাইম্যান প্রথম সিরিজ, লাইম্যান 1 নাম্বার, তাহলে N1 মান 1। N1 মান 1 হলে তাহলে N2 কি হবে? তোমরা সবাই দেখেছো, দেখো এই জায়গাতে যে আমাদের এই লাইম্যান সিরিজে ইলেকট্রনটা আসতে পারে 2 থেকে আসতে পারে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন নেমে আসতে পারে। সো যেখান থেকে ইলেকট্রন নেমে আসবে সেটা ছিল N2। তাহলে দেখো যে N2 এর মান হতে পারে কি? 1 নম্বর কক্ষপথ ইলেকট্রন নেমে আসতে পারে কোথা থেকে রে ভাইয়া? 2 থেকে, 3 থেকে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, ডট ডট ডট। কারণ যেহেতু প্রত্যেকটা পরমাণুর কক্ষপথ অসংখ্য, তাহলে ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে উপর থেকে আসতে পারে। যখন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসবে তার নাম দেওয়া হচ্ছে লাইম্যান সিরিজ। এই জন্য বললাম ভাইয়া সিরিজ বললে N1 ফিক্সড। এখন তোমাকে যদি বলা হয় বামার সিরিজ, বামার সিরিজের জন্য N1 সমান হবে 2।
যদি ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি তার 2 নম্বর কক্ষে নেমে আসে তাকে n1 এর মান হচ্ছে তাকে বলা হয় বামার সিরিজ। তাই বামার সিরিজ বললে n1 এর মান 2, আর n1 এর মান 2 হলে n2 সমান কি হতে পারে 3 4 5 6 7 8 ডট 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 ডট। তাহলে দেখো যে বললো তো বামার সিরিজের জন্য n1 এর মান 2 হলে n2 এর মান হতে পারে 3 4 5 6 7 ডট ডট ডট। এবার চলে আসো প্রেম মানে প্যাসেন্ট সিরিজের জন্য। প্যাসেন্ট সিরিজের জন্য ভাইয়া n2 এর মান তোমরা দেখো এখানে n2 সমান হচ্ছে 3, কারণ 3 নম্বর কক্ষে ইলেকট্রন নেমে আসলে লাইমেন বা আমার প্যাসেন্ট তাহলে 3 এ পড়ছে, তাহলে n1 এর মান হচ্ছে 3, n1 এর মান 3 হলে তাহলে n2 সমান হবে কি বলো তো ভাইয়া, তাহলে ঠিক উপর থেকে আসবে 4 5 6 7 8 9 ডট ডট ডট। কারণ আমরা জানি প্রত্যেকটা প্রমুখ কক্ষপথে অসংখ্য, আর উপর থেকে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি তিনে নেমে আসে তাহলে তার নাম দেওয়া হয়েছে ভাইয়া প্যাসেন্ট সিরিজ। এবার দেখো বোকামিতে হচ্ছে ব্র্যাকেট সিরিজের জন্য n1, তাহলে n1 সমান কত হবে ভাইয়া 4, ঠিক লাইমেন বা আমার প্যাসেন্ট ব্র্যাকেট 4 নাম্বার পড়ছে, তাহলে 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন যদি নেমে আসে তাহলে তার নাম হচ্ছে কি ব্র্যাকেট সিরিজ। আর যখন n1 এর মান 4 হচ্ছে আর n1 এর মান 4 হলে তো বলো তো যে যদি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে কোথা থেকে নেমে আসতে পারবে, ঠিক তার উপরে কক্ষপথ আমরা আগে বলেছি চা পড়বো বিকিরণ বর্ণালী, তাহলে আসতে পারে কোথা থেকে রে ভাইয়া 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে 9 থেকে 10 থেকে ডট ডট ডট, ঠিক উপরে কক্ষপথে ইলেকট্রন নিম্ন কক্ষপথে নেমে আসবে। এবার তুমি চলে আসো ফলে হচ্ছে ফ্রন্ট সিরিজ। তাহলে ফ্রন্ট সিরিজের জন্য n1, তাহলে এখানে n1 সমান কত হবে রে ভাইয়া 5, যদি ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে তাকে বলা হয় ফ্রন্ট সিরিজ, n1 সমান 5। n1 সমান 5 হলে তাহলে n2 সমান কি হতে পারে 6 7 8 9 10 ডট ডট ডট, ঠিক উপর কক্ষপথে ইলেকট্রন নেমে আসলে তাকে বলা হয় ফ্রন্ট সিরিজ। কি সিরিজ বলা হয় রে ভাইয়া ফ্রন্ট সিরিজ। এবার দেখো হাইতে হচ্ছে হ্যামফ্রিস সিরিজের জন্য তাহলে n1 সমান হচ্ছে 6, যদি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি 6 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে তার নাম দেওয়া হচ্ছে হ্যামফ্রিস সিরিজ। তাহলে হ্যামফ্রিস সিরিজ হলে এখানে তুমি দেখো n2 সমান কত হতে পারে, যেহেতু ইলেকট্রনটি 6 নম্বর কক্ষপথে নেমে আসতে পারে তো বলো তো ভাইয়া 6 নম্বর কক্ষপথে ইলেকট্রন কোথা থেকে নেমে আসতে পারে, ঠিক উপর থেকে নেমে আসবে ভাইয়া 7 8 9 10 11, তাহলে আসতে পারে ঠিক উপর থেকে, ঠিক দেখো একটা ঘর উপর থেকে ইলেকট্রন নামা শুরু হচ্ছে 7 8 9 10 11 ডট ডট। অনেক সময় তাদের কোশ্চেন আসতে পারে বামার সিরিজের n2 এর মান সর্বনিম্ন কত, তো বামার সিরিজে দেখো n1 এর মান যদি 2 হয় তাহলে n2 সর্বনিম্ন হবে কত থেকে রে ভাইয়া 3 4 5 থেকে শুরু হবে সর্বনিম্ন 3। এভাবে এমসিকিউ আসতে পারে যে ব্র্যাকেট সিরিজে n1 এর মান কত, তো ব্র্যাকেট সিরিজে n1 এর মান কিন্তু 4, এবং এভাবে কোশ্চেন আসতে পারে ব্র্যাকেট সিরিজের সর্বনিম্ন n2 এর মান কত। আচ্ছা ব্র্যাকেট সিরিজে যেহেতু n1 এর মান হচ্ছে কত লাইমেন বা আমার প্যাসেন্ট ব্র্যাকেট n1 এর মান 4, তাহলে ইলেকট্রন আসবে 5 থেকে শুরু হবে, তাহলে দেখো 5 6 7 8 9। আশা রাখি তোমরা এখান থেকে এমসিকিউ আসলে করতে পারবা, এবং এখান থেকে তোমরা সবাই জানি একটু লিখে দিলাম এদের মধ্যে শুধুমাত্র বামারটা হচ্ছে দৃশ্যমান, এই অঞ্চলটা হচ্ছে ভাইয়া দৃশ্যমান, এবং এর নিচে এগুলো সবগুলো হচ্ছে আয়ার, এগুলো সবগুলো হচ্ছে বড় তরঙ্গদৈর্ঘ্য সবগুলো আয়ার, বামারের নিচেগুলো আয়ার, এবং ঠিক উপরেরটা হচ্ছে ভাইয়া ইউভি অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, শুধু ইউভি অঞ্চল চলে আসতেছে, লাইমেনটা ইউভি, আর এই যে বামারটা শুধুমাত্র কি রে ভাই বারবার রিপিট দিচ্ছি বামারটা হচ্ছে দৃশ্যমান। এই একটাই অঞ্চলে যদি ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথে নেমে আসে তাহলে সেটা বামার, আর ওই 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে আসলে হাইড্রোজেন পরমাণু তখনই আমরা বিভিন্ন বর্ণ দেখতে পাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং এইটুকু হচ্ছে আমাদের বর্ণালী সিরিজের সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা সিরিজগুলো চিনলাম এবং তড়িৎচুম্বক অঞ্চলগুলো ভাগ করলাম, সেগুলো ব্যবহার শিখলাম। আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো এই অঞ্চলের ম্যাথ নিয়ে, এই যে তড়িৎচুম্বক বর্ণালী যে তরঙ্গদৈর্ঘ্য সূত্রটা শিখলাম আমরা, এই সূত্রটা সম্পর্কে আমরা ম্যাথ নেক্সট ক্লাসে নিয়ে আসবো। ততদিন তোমরা আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।